শুরুতেই জানিয়ে দিব, অবশেষে পারস্য উপসাগর ছাড়ল সেই মার্কিন রণতরী। এবং জানিয়ে দিব, নেতানিয়াহুর বিরুদ্ধে তুরস্কের গ্রেফতারি পরোয়ানা জারি। আরও জানিয়ে দিব, ইরানে মার্কিন রণতরীর বেহাল দশা। এবং থাকছে, ট্রাম্পের নতুন পরিকল্পনায় দেয়াল তুলে দিল চীন রাশিয়া। সর্বশেষ জানিয়ে দিব, ট্রাম্পের ইকোনমিক ডি-ডেতে চীনের লাল কার্ড। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত জলসীমায় ২৭২ দিনের এক নজিরবিহীন সামরিক অধ্যায় শেষে অবশেষে ঘরের পথে রওনা হয়েছে মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। প্রায় ৯ মাসের এই দীর্ঘ মোতায়েনে ইরানকে ঘিরে মার্কিন সামরিক অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে জাহাজটি, যার সঙ্গে ছিল প্রায় ৫,০০০ নাবিক ও মেরিন। কিন্তু যুদ্ধের পাশাপাশি দীর্ঘ সময় সমুদ্রে অবস্থান নিয়ে সামনে এসেছে নাবিকদের কঠিন বাস্তবতাও। সরবরাহ সংকট, খাবারের ঘাটতি, পানির সমস্যা, নষ্ট পয় নিষ্কাশন ব্যবস্থা এবং মানসিক চাপ নিয়ে উঠেছে গুরুতর অভিযোগ। মার্কিন কর্মকর্তারা এসব সমস্যার কিছু অংশকে পুরনো বলে দাবি করলেও পরিবার ও আইন প্রণেতাদের উদ্বেগ থামেনি। এরই মধ্যে আব্রাহাম লিঙ্কনের জায়গা নিতে জাপান ভিত্তিক ইউএসএস জর্জ ওয়াশিংটন মধ্যপ্রাচ্যে পৌঁছে গেছে। ফলে ইরানকে ঘিরে মার্কিন নৌচাপ অব্যাহত রয়েছে। তবে এই রদ বদলের সবচেয়ে বড় কৌশলগত বার্তা হল, মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি ধরে রাখতে যুক্তরাষ্ট্রকে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকেও গুরুত্বপূর্ণ নৌসম্পদ সরিয়ে আনতে হচ্ছে। আর দীর্ঘ যুদ্ধ মিশনে ক্লান্ত লিঙ্কনের নাবিকদের সামনে এখন প্রায় ১৩,০০০ মাইল পাড়ি দিয়ে সান দিয়েগোতে ফেরার অপেক্ষা। মধ্যপ্রাচ্যের কূটনৈতিক অঙ্গনে ফেরে বিস্ফোরক উত্তেজনা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ চেয়ে আনুষ্ঠানিক আইনি প্রক্রিয়া শুরু করেছে তুরস্ক। গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিল্লার ওপর হামলা ও আন্তর্জাতিক জলসীমায় মানবিক ত্রাণ কর্মীদের আটকের ঘটনায় ইস্তাম্বুলের আদালতে চলমান মামলায় নেতানিয়াহু ও ইসরায়েলি কর্মকর্তারা আফেক মস্কোভিচ সহ ৩৫ জনকে অভিযুক্ত করা হয়েছে। তুরস্কের বিচারমন্ত্রী আকিন গুরলেক জানিয়েছেন, গত ১৪ জুলাই জারি হওয়া গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে ২ অভিযুক্তের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ চাওয়া হয়েছে। অভিযোগের তালিকায় রয়েছে গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ, নির্যাতন, বেআইনিভাবে স্বাধীনতা হরণ ও অন্যান্য গুরুতর অপরাধ। তবে গুরুত্বপূর্ণ বিষয় হল, রেড নোটিশ নিজে কোনো আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা নয়। ইন্টারপোল আবেদনটি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে। এদিকে আঙ্কারার পদক্ষেপকে তীব্রভাবে প্রত্যাখ্যান করেছে নেতানিয়াহুর কার্যালয়, যা তুরস্ক ইসরায়েলের তিক্ত সম্পর্ককে আরও বিস্ফোরক করে তুলেছে। একই সময়ে সিরিয়ায় ২ দেশের সামরিক ও কৌশলগত বিরোধও বাড়ছে। ফলে গাজাকে ঘিরে আইনি সংঘাত এখন মধ্যপ্রাচ্যের বৃহত্তর ভূরাজনৈতিক লড়াইয়ের নতুন ফ্রন্টে পরিণত হচ্ছে। ৯ মাসের টানা সমুদ্র যাত্রা, যুদ্ধের উত্তেজনা আর অব্যাহত মোতায়েন, শেষ পর্যন্ত ঘরে ফিরছে মার্কিন নৌবাহিনীর অন্যতম শক্তিশালী বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। প্রায় ৫,০০০ নাবিক ও মেরিন নিয়ে শুরু হওয়া এই দীর্ঘ অভিযানের শেষ দিকে রণতরীটির ভেতরের পরিস্থিতি নিয়েই উঠেছে গুরুতর প্রশ্ন। ইরানকে ঘিরে সামরিক উত্তেজনা বাড়ার পর বারবার বাড়ানো হয় এর মোতায়েনের মেয়াদ। ফলে দীর্ঘ সময় বন্দরে ফেরার সুযোগ না পেয়ে নাবিকদের মোকাবেলা করতে হয়েছে ক্লান্তি, মানসিক চাপ এবং সরবরাহ ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত নানা সমস্যার। বিভিন্ন প্রতিবেদনে খাবার ও প্রয়োজনীয় সরঞ্জামের ঘাটতি, গরম পানির সমস্যা এবং পানি নিষ্কাশন ব্যবস্থার ত্রুটির কথাও উঠে এসেছে। এমনকি কয়েকজন নাবিকের মানসিক সংকটের ঘটনাও সামনে এসেছে। তবে মার্কিন নৌবাহিনী বলছে, এসব ঘটনায় প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে। এখন প্রায় ১৩,০০০ মাইল পথ পাড়ি দিয়ে দেশে ফিরছে আব্রাহাম লিঙ্কন। কিন্তু এই প্রত্যাবর্তন শুধু একটি রণতরীর ঘরে ফেরা নয়, এটি দীর্ঘমেয়াদী সামরিক মোতায়েনের সক্ষমতা নিয়েও নতুন প্রশ্ন তুলছে। কারণ যুদ্ধক্ষেত্রে শক্তি প্রদর্শনের পাশাপাশি সেই শক্তিকে মাসের পর মাস অচল রাখাই এখন ওয়াশিংটনের জন্য বড় পরীক্ষা।
ইরানের বিরুদ্ধে সামরিক চাপের পর এবার অর্থনীতিকে নতুন অস্ত্র বানাতে যাচ্ছে ওয়াশিংটন, আর তাতেই তৈরি হচ্ছে আরও বড় ভূরাজনৈতিক সংঘাত। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, তেহরানের ওপর ইতিহাসের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি চলছে এবং ইরানের সঙ্গে ব্যবসা চালিয়ে যাওয়া দেশ ও প্রতিষ্ঠানও এর আওতায় আসতে পারে। কিন্তু এই পরিকল্পনার সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে চীন। ইরানের তেল রপ্তানির ৮০%-এরও বেশি যায় চীনে। ফলে বেইজিং এর উপর চাপ তৈরি হলে তা সরাসরি বৈশ্বিক জ্বালানি ও বাণিজ্য ব্যবস্থায় প্রভাব ফেলতে পারে। চীন স্পষ্ট জানিয়েছে, নিষেধাজ্ঞা ও চাপ কোনো সমাধান নয়, সংকটের রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানই প্রয়োজন। একই সময়ে রাশিয়ার কূটনীতিক মিখাইল উলিয়ানোভও বলেছেন, বহু বছর ধরে নিষেধাজ্ঞা মোকাবিলা করে আসা ইরানকে শুধু অর্থনৈতিক চাপ দিয়ে নত করা কঠিন এবং ইতিবাচক ফল পেতে কূটনীতিতেই ফিরতে হবে। ফলে ইরানকে বিচ্ছিন্ন করার মার্কিন পরিকল্পনা এখন শুধু তেহরানকে ঘিরে নেই, এর সঙ্গে জড়িয়ে যাচ্ছে চীন, রাশিয়া এবং পুরো বৈশ্বিক জ্বালানি অর্থনীতি। এখন প্রশ্ন, ট্রাম্পের অর্থনৈতিক যুদ্ধ কি ইরানকে নত করবে, নাকি উল্টো ওয়াশিংটনকে আরও বড় আন্তর্জাতিক সংঘাতের মুখে ঠেলে দেবে? ইরানের বিরুদ্ধে সামরিক সংঘাতের পর এবার অর্থনীতিকেই প্রধান অস্ত্র বানিয়ে তেহরানকে চাপে ফেলতে চাইছে ওয়াশিংটন। কিন্তু নতুন এই ইকোনমিক ডে ঘোষণার পরই সামনে এসেছে বড় কূটনৈতিক বাধা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে কঠোর অর্থনৈতিক বিচ্ছিন্নতার হুমকি দিয়েছেন, আর মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সতর্ক করেছেন, ইরানের সঙ্গে ব্যবসা চালিয়ে যাওয়া দেশগুলোকেও নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে। এমনকি চীনকেও এই অভিযানে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। কিন্তু বেইজিং সাব জানিয়ে দিয়েছে, নিষেধাজ্ঞা ও সর্বোচ্চ চাপ কোনো সংকটের সমাধান নয়, রাজনৈতিক ও কূটনৈতিক পথেই সমাধান খুঁজতে হবে। এর মধ্যে ইরান ও মার্কিন পরিকল্পনাকে প্রত্যাখ্যান করে বলেছে, নতুন অর্থনৈতিক চাপ আগের ব্যর্থ নীতিরই পুনরাবৃত্তি। ফলে তেহরানকে বিচ্ছিন্ন করার মার্কিন প্রচেষ্টা এখন শুধু ইরানকে ঘিরে নেই, এর সঙ্গে জড়িয়ে পড়ছে চীন, বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি নিরাপত্তা। বিশেষ করে হরমুজ প্রণালীর সংকটের মধ্যে নতুন নিষেধাজ্ঞা তেলের বাজারেও চাপ বাড়াচ্ছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, ট্রাম্পের অর্থনৈতিক অবরোধ কি শেষ পর্যন্ত ইরানকে নত করবে, নাকি চীনের প্রতিরোধে এই যুদ্ধ আরও বড় ভূরাজনৈতিক সংঘাতে রূপ নেবে?